নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। এবার কন্টিনিউ করুন, দেখা জি। যাচ্ছে ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তো আমার ভূমিকায় আসছি আমাদের কেন হচ্ছে গর্ভাবস্থায় বমি হয় এটার ইন্ট্রোডাকশনে আমি বলছি। এটা হচ্ছে গর্ভে যখন বাচ্চা আসে শরীরে হরমোন বেড়ে যায়। আমি সংক্ষিপ্ত আকারে বলে যাব, তাছাড়া হয়তো শেষ করতে পারবো না। এই কারণে খুব সংক্ষেপে বলবো ইনশাল্লাহ। তো ভূমিকায় আসছে যে গর্ভে যখন বাচ্চা আসে তারপর শরীরে হরমোন বেড়ে যায়, হজমের গতি কমে যায়, গ্যাস, কম্বল, বুক জ্বালা হয়, বমি বা বমি বমি ভাব হয়, এরকম এই অবস্থা হয় শুরুতেই। পরে আমরা আসছি যে এই বমি বা গর্ভাবস্থায় বমিকে আমরা নিম্নলিখিত দুই ভাগে শ্রেণীবদ্ধ করতে পারি। একটা হচ্ছে ইমেসিস গ্রাভিডারাম অ্যান্ড হাইপারএমেসিস গ্রাভিডারাম। এখানে গর্ভে বমি বা এই যে বমির প্রথম অবস্থায় ইমেসিস গ্রাভিডারাম বলতে আমরা বুঝি একটা গর্ভাবস্থার শুরুর দিকে হওয়া সাধারণ বমি, সকালবেলা বেশি হয় যাকে মর্নিং সিকনেস বলে, এবং হালকা থেকে মাঝারি রকমের হয়। খাবারের গন্ধ বা কিছু খেলে বমি হতে পারে, শরীরে খুব বেশি সমস্যা হয় না, সাধারণত 12 থেকে 14 সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যায়। এরপর আসছি 2 নাম্বার, হাইপারিমেসিস গ্রাভিডারাম। এটা বেশি মাত্রায় বা গুরুতর বমি বলা হয়। দিনে অনেকবার বমি হয়, পানি বা খাবার ঠিকমতো খেতে পারে না, শরীর দুর্বল হয়ে যায়, ওজন কমে যায়, হাসপাতালে ভর্তি হয়ে স্যালাইন দিতে হয়, এমন অবস্থা, চিকিৎসা প্রয়োজন হয়। সহজভাবে মনে রাখতে আমরা এটাই বুঝবো যে ইমেসিস গ্র্যাভিডারাম হচ্ছে সাধারণ বমি, একটু সমস্যা হয়, আর হাইপারএমেসিস গ্র্যাভিডারাম হচ্ছে গুরুতর বমি বা চিকিৎসা দিতে হয়, এরকম অবস্থা। এরপর যদি আমরা আরো একটু বিশ্লেষণ করি তবে ইমেসিস গ্র্যাভিডারামে দেখি এখানে গর্ভকালীন সহজ ভাষায় কখন শুরু হয়। গর্ভবতী মায়েদের অনেক সমস্যা, 4 সপ্তাহের মাথা থেকে বমি শুরু হয়ে যায়। তারপর বমির ধরন কেমন? সাধারণত সকালে ঘুম থেকে উঠে খালি পেটে হালকা বমি বা স্বচ্ছ পানি ওঠে, সাথে বমি ভাবও থাকতে পারে। তারপর খাওয়ার পর ভালো লাগে, কিছু কিছু খাওয়া যদি কিছু খাওয়া হয় তাহলে অনেক সময় বমি ভাব বা বমি কমে যায়। এরপর কোনো দুর্বলতা বা পানি শূন্যতা, ডিহাইড্রেশন থাকে না। এ ধরনের বমি সাধারণত শরীরকে খুব দুর্বল করে না বা অতিরিক্ত পানি শূন্যতাও হয় না। 5 নম্বরে আসছে স্বাভাবিক জীবনযাপন সম্ভব। মেয়েটি স্বাভাবিকভাবে নিজের দৈনন্দিন কাজকর্মও করতে পারে, খুব একটা সমস্যা হয় না এতে। ইমেসিস গ্র্যাভিডারামের জেনারেল ম্যানেজমেন্টে যদি আমরা আসি তাহলে আমরা দেখব যে কার্বোহাইড্রেটের পরিমাণ বাড়াতে হবে, যা রক্তের শর্করার মাত্রাকে বা বাড়াতে সাহায্য করে। প্রোটিন এবং খাবারের উপসর্গগুলি হ্রাস করে। তরল গ্রহণ বাড়াতে হবে। ঘুম ঘুম থেকে উঠে শুকনো কোনো খাবার খেতে হবে, মুড়ি, টোস্ট এরকম কোনো কিছু। সকাল সকাল খাবার গ্রহণ করতে হবে, তাহলেই আমাদের জেনারেল ম্যানেজমেন্ট হয়ে যাবে হাইপারএমেসিসে। ইমেসিস গ্র্যাভিডারামে
সরি, আমি ভুল বলে ফেলেছি। এরপর আসছি হাইপারিমেসিসে গ্রাভিটারামে। এটা হাইপারিমেসিস গ্রাভিটারামে গর্ভকালীন গুরুতর বমি হয়। কি হয়? গর্ভবতী মায়ের অতিরিক্ত বমি হয় সারাদিন জুড়ে, শুধু সকালে নয়, যখন তখন, সকাল থেকে রাত পর্যন্ত হতে পারে, সবসময়ই হতে পারে এটা। এর ফলে কি সমস্যা হয়? পানি শূন্যতা বা ডিহাইড্রেশন শুরু হয়, শরীরের ওজন কমে যায় 5%-এরও বেশি, বেশি শুকিয়ে যায়, লবণ পানির ভারসাম্য নষ্ট হয়, অর্থাৎ আমরা যাকে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স বলে থাকি। প্রস্রাবে কিনোট পাওয়া যায়, মা দুর্বল হয়ে পড়েন, দৈনন্দিন কাজ করা সম্ভব হয় না। এটি সাধারণত বমি নয়, এটি চিকিৎসা দরকার হয় এমন একটি গুরুতর অবস্থা, প্রয়োজনে মাকে হাসপাতালে ভর্তি করাতে হয়। অনেক সময় আমাদের গ্রাম অঞ্চলে আহ এগুলোকে গুরুত্ব দেয় না, বলে যে এটা তো আমাদের সময়েও হতো, এটা তেমন কোনো কিছু না। হ্যাঁ, আহ, তো এভাবে যদি অবহেলা করতে থাকে তবে অনেক বিপদ হয়ে যায়, অনেক সময় গর্ভের বাচ্চা মারা যেতে পারে। মা এবং বাচ্চা, গর্ভবতী দুইজনই ঝুঁকিতে পড়তে পারে। তো এরপর আমি আসছি কজেস অফ হাইপারিমেসিস গ্রাভিটারামে। এখানে আমি বলছি যে সঠিক কারণ জানা না গেলেও এটি গর্ভাবস্থায় স্বাভাবিক একটি প্রতিক্রিয়া, সাধারণ প্রথম ট্রাইমেস্টারে দেখা যায়। এরপর অপরিকল্পিত গর্ভধারণের ঝুঁকি বেশি, যমজ সন্তান বা হাইড্রেটিক ফ্রম মোল থাকলে বমি বেড়ে যেতে পারে। আমরা অনেকেই হাইড্রেটিক ফ্রম মোল সম্পর্কে জানি, এটা অনেক ঝুঁকিপূর্ণ হয়ে থাকে অনেক সময়। কম বয়সী গর্ভবতীদের মধ্যে বেশি দেখা যায়, গর্ভকালীন টক্সিমিয়ার কারণেও হতে পারে। অন্যান্য অসুখ যেমন অ্যাপেন্ডিসাইটিস, গ্যাস্ট্রোএন্টেরাইটিস ইত্যাদিও হতে পারে। চিকিৎসার আগে এসব কারণ আলাদা করে যাচাই করা জরুরি। পূর্বে সমস্যা থাকলে বা মোশন সিকনেস থাকলে আবার হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। স্লাইড কি দেখা যাচ্ছে? জি ম্যাম, স্লাইড দেখা যাচ্ছে, আপনি কন্টিনিউ। জি। তো এখানে অনেকগুলো কারণ আমি নিয়ে এসেছি, 9টা পয়েন্ট আছে কজেস অফ হাইপারমেসিস গ্রাভিডারামে। কারো যদি বুঝতে কষ্ট হয় অবশ্যই বলবেন। এরপর আমরা আসছি প্যাথোলজিতে। রোগতাত্ত্বিক পরিবর্তন, প্যাথোলজি কি আসে? আসলে অনেকগুলো গর্ভকালীন অনেকগুলো প্রবলেম আসে, তার ভিতরে মর্নিং সিকনেস একটি অন্যতম এবং উল্লেখযোগ্য। তো এখানে প্যাথোলজি আসে, যকৃতে ও কিডনিতে চর্বি জমে যেতে পারে, ফ্যাটি ইনফিল্টারেশন যাকে বলা হয়, মস্তিষ্কে ছোট ছোট রক্তক্ষরণ হতে পারে, বিশেষ করে এয়ারিনকেলস এনসেফালোপ্যাথি থাকলে। এছাড়া হার্টের আকার ছোট হয়ে যেতে পারে, বমির কারণে পানি ও লবণ হারিয়ে যায়, এতে ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা হয়। এছাড়া অ্যাসিডোসিস বা কিটোসিসও দেখা যায়। এগুলো হচ্ছে প্যাথোলজি বা রোগতাত্ত্বিক পরিবর্তন। কমপ্লিকেশনস অফ হাইপারিমেসিসের জটিলতা কি? আমরা জটিলতায় এসে দেখি অনেকগুলো জটিলতা আসতে পারে। তার মাঝে প্রথমেই আসছে ডিহাইড্রেশন বা পানি শূন্যতা। তো ক্লিনিক্যালি লক্ষণ অনুসারে শুকনো মুখ, ত্বক টান টান, প্রস্রাব কম হওয়া এবং গাঢ় রঙের হওয়া, মাথা ঘোরা, দুর্বলতা, এগুলোই আমরা পানি শূন্যতার বা ডিহাইড্রেশনের চিহ্ন হিসাবে পাই। এরপর আসতে পারে জন্ডিস, হেপাটিক ফেইলিওর, যাকে আমরা পিত্তজ্বর বা যকৃতের ব্যর্থতা বলতে পারি।
ক্লিনিক্যালি লক্ষণ দেখা যায় চোখ ও ত্বক হলুদ হয়ে যাওয়া, ক্লান্তি, পেট ফুলে যাওয়া, প্রস্রাব গাঢ় হয়ে যাওয়া, লিভার এনজাইম বেড়ে যাওয়া, এরকম। এরপর আমরা আসছি কনভালশন বা কোমা, খিঁচুনি ও অচেতনতা। কারণ ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, নিউরালজিক কমপ্লিকেশন। লক্ষণ খিঁচুনি, অজ্ঞান হয়ে যাওয়া, রেসপন্স না দেওয়া ইত্যাদি। এরপর প্রথম্ব এনিমিয়া, রেনাল ফেলিওর, রক্ত জমাট বাঁধায় সমস্যা, কিডনি বিকল। ক্লিনিক্যাল লক্ষণ হচ্ছে হাইপোপ্রথম্বনিয়া, সহজে রক্ত পড়া, দাঁতের মাড়ি বা নাক দিয়ে রক্ত যাওয়া, এরকম। এছাড়া রেনাল ফেলিওর, প্রস্রাব একদম কমে যায়, শরীর ফুলে যায়, ক্রিয়েটিনিন বা ইউরিয়া বেড়ে যায়, এরকম। কিটোঅ্যাসিডোসিস অতিরিক্ত বমির ফলে খালি পেটে কিটোন বডি তৈরি করে। লক্ষণে আমরা পাই অ্যাসিডিক শ্বাস বা ফ্রুটি স্মেল, শ্বাসকষ্ট, বমি, উদাসীনতা, এরকম। ইসোফেগাল টিয়ার বা রাপচার, অন্ননালী ছিঁড়ে যাওয়া। প্রচন্ড জোরে বা দীর্ঘ সময় ধরে বমির কারণে এরকম হয়। লক্ষণে আমরা পাই বমিতে রক্ত, বুক ব্যথা, গলা ব্যথা, এরকম। রেনাল হেমোরেজ অ্যান্ড ডিটাচমেন্ট, চোখের রেটিনার রক্তক্ষরণ বা আলাদা হয়ে যায়। লক্ষণ হচ্ছে হঠাৎ দৃষ্টিশক্তি ঝাপসা বা হারিয়ে যাওয়া, চোখে আলো ঝলসানো বা ভাসমান দাগ দেখা, এরকম লক্ষণ আমরা পাই। এরপর আসছে স্ট্রেস আলসার ইন স্টোমাক, পেটের আলসার। আমরা কথা বলছি কমপ্লিকেশন অফ হাইপার ইমেসিস নিয়ে। সবাই কি শুনতে পাচ্ছেন? জি ম্যাম, ক্লিয়ার শোনা যাচ্ছে, আপনি কন্টিনিউ করুন। জি, আলহামদুলিল্লাহ। এরপর স্ট্রেস অফ আলসার ইন স্টোমাকে আমরা পাই পেট ব্যথা, ব্ল্যাক ট্যারি স্টুল বা মেলেনা বলা হয় যাকে। এরপর বমিতে রক্ত। এরিংকেস এবং এনসেফালোপ্যাথি তে আমরা কারণ হিসেবে দেখছি এখানে থায়ামিন বা ভিটামিন বি1 এর ঘাটতি দেখা দেয়, এবং চোখের সমস্যা দেখা দেয়, আচরণগত পরিবর্তনের সমন্বয়ের অভাব হয়, যেটাকে অ্যাটাক্সিয়া বলা হয়, বা মানসিক বিভ্রান্তি। পেরিফেরাল নিউরাইটিস ও হতে পারে স্নায়ুজনিত সমস্যা, যেখানে লক্ষণ থাকে হাত পায়ের জ্বালা, ঝিনঝিন করা, দুর্বলতা। এরপর আমরা আসছি কর্সকফ হচ্ছে ফেগোসিস। এখানে কারণ হিসেবে আমরা দেখছি থায়ামিনের দীর্ঘমেয়াদী ঘাটতির ফলে, এবং আমরা লক্ষণ পাই স্মৃতিভ্রান্তি বা স্মৃতিভ্রষ্টতা, নতুন নতুন তথ্য মনে রাখতে পারে না, মিথ্যা স্মৃতি তৈরি হয়, এরকম, বা যাকে কনফ্যাবুলেশন বলা হয়। এরপর আমরা আসছি ট্রিটমেন্টে। আমরা এতক্ষণ কথা বললাম কমপ্লিকেশন অফ হাইপারইমেসিস নিয়ে, এবং তার ট্রিটমেন্টে এসে আমরা কি করব। এখানে চিকিৎসা হতে পারে হাসপাতালে ভর্তি হওয়া দ্রুত, যাতে পুরোপুরি বিশ্রাম নিশ্চিত করা যায়। এছাড়া শরীরে পানি ঘাটতি এবং লবণের ইলেকট্রোলাইট ভারসাম্য ঠিক রাখা খুবই জরুরি, কারণ অতিরিক্ত বমির কারণে এগুলো কমে যেতে পারে। এছাড়া যদি কোনো জটিলতা দেখা দেয়, তাহলে তা দ্রুত শনাক্ত এবং চিকিৎসা করার জন্য পর্যবেক্ষণে রাখা হয়। এরপর আমরা আসছি রোল অফ হোমিওপ্যাথি। হোমিওপ্যাথির এখানে ভূমিকা কি?
আসলে মূল বক্তব্যটা কি বলছে, হোমিওপ্যাথির ভূমিকা নিয়ে কথা বলা। এখানে মূল বক্তব্যে আমরা দেখছি যে গর্ভাবস্থায় বমি, এখানে আমাদের হোমিওপ্যাথির অনেক বিরাট কাজ রয়েছে। গর্ভাবস্থায় বমি, এক্ষেত্রে হোমিওপ্যাথির ভালো সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় একটি উপযুক্ত ওষুধ নির্বাচন করতে পারলে রোগীকে আশু ক্ষতি থেকে বাঁচানো যাবে ইনশাল্লাহ। এই অবস্থায় একটি উপযুক্ত ওষুধ নির্বাচন করতে হবে রোগীর তাৎক্ষণিক উপসর্গ অ্যাকিউট টোটালিটি অনুসারে। পাশাপাশি শরীরে পানির ভারসাম্যতা, ফ্লুইড মেনটেন্স করতে হবে এবং ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখাও খুবই গুরুত্বপূর্ণ। এই দিকটাও উপেক্ষা করা যাবে না। এরপর গাইডলাইন্স টু ফ্রম অ্যান অ্যাকিউট টোটালিটি। তো আমি এখানে বলছি যে অ্যাকিউট টোটালিটি অনুসারে আমরা চিকিৎসা দেব। তো কিভাবে দিব? গাইডলাইন কি? গাইডলাইন হচ্ছে তীব্র অসুস্থতা বোঝার নিয়ম খুব সহজেই বুঝতে হবে আমাদের, যেহেতু আমরা চিকিৎসক। আমরা যখন রোগী হাতে নেব তখন আমাদেরকে এটা সম্বন্ধে, রোগী সম্বন্ধে, মেডিসিন সম্পর্কে সামগ্রিক ধারণা নিয়েই যথাযথ জ্ঞান নিয়েই আমাদেরকে চিকিৎসা দিতে হবে, তাছাড়া রোগী ছেড়ে দিতে হবে না পারলে। তো আমরা তীব্র অসুস্থতা বোঝার নিয়ম খুব সহজে কিভাবে বুঝবো? এখানে আমাদের প্রশ্ন, নিজেকেই অনেক সময় প্রশ্ন করতে হয়, রোগটা কি কারণে হলো? মনের সমস্যা বা শরীরের সমস্যা? কোন সমস্যা? এই অসুস্থতার কারণ কি? রোগী কি খেতে পারে? তরল, দুধ, পানি, জুস এরকম কিছু, না কঠিন খাবার, ভাত, রুটি? ভালো কি খেতে পারে সে? কোন খাবার বা পানীয় বমি বাড়ায় বা কমায়? কিছু খেলে বমি হয় বা কিছু খেলে বমি কমে? এরকম আমাদেরকে এই প্রশ্নগুলো করে রোগীর কাছ থেকে আমাদের নির্দিষ্ট রেমেডি বের করে নিতে হবে। এরপর রোগীর পিপাসা কেমন? পিপাসা লাগছে নাকি কম, নাকি অনেক বেশি? এভাবে আমাদেরকে সিমটম বের করতে হবে। গর্ভাবস্থায় কোনো খাবারের প্রতি চাহিদা বা অরুচি আছে কিনা? কোন খাবারের চাহিদা এবং কোন খাবারে অরুচি? কোন খাবার খেতে বেশি ইচ্ছে করছে বা কোন খাবার খেতে বিরক্ত লাগছে? এরপর জিহ্বা কেমন দেখাচ্ছে? জিহ্বা লাল, সাদা, শুকনো বা নরম, ভেজা এরকম? এর মাধ্যমে রোগ বুঝতে আমাদের, এই সিমটম গুলো আমাদের রোগ বুঝতে সাহায্য করে। এরপর মায়াজমেটিক ব্যাকগ্রাউন্ড। মায়াজমেটিক ব্যাকগ্রাউন্ড বা পটভূমি হচ্ছে কোনো ক্লিনিক্যাল অবস্থায়, মানে মায়াজমটিকে পটভূমি খুঁজে বের করার জন্য একজন জ্যোতিষশাস্ত্রীকরণ বা কারণগুলো আমাদেরকে দেখতে হবে। এখানে আমাদের অনেক বিচক্ষণতার সাথে মায়াজম থেকে মেডিসিনে আসতে হবে। এরপর আমরা মায়াজমেটিক অ্যানালাইসিস কিভাবে করব? মায়াজমেটিক অ্যানালাইসিস হচ্ছে প্রাথমিক গর্ভধারণের যে অবস্থা, সেটা হচ্ছে প্রথম গর্ভধারণে, বিশেষ করে যদি গর্ভধারণ অপ্রস্তুত বা অনিচ্ছাকৃত হয় এবং রোগী তরুণ বয়সের হয়, তাহলে মায়াজম হচ্ছে শরিক মায়াজমের প্রভাব থাকে। কারণ সোরা হলো সবচেয়ে সাধারণ এবং বেসিক মায়াজম, যা শরীরের জেনারেল দুর্বলতা এবং সংবেদনশীলতার সৃষ্টি করে। রেফারেন্স: জেমস টাইলার কেন্টের লেকচার্স অন হোমিওপ্যাথিক ম্যাটেরিমেডিকা। সোরা মায়াজমকে ক্রনিক
ডিজিজের মূল দোষ হিসাবে বর্ণনা করেছেন উনি। এরপর হাইপার ইমেসিসের সাথে সংযুক্ত অন্য রোগ অ্যাপেন্ডিসাইটিস, তারপরে হচ্ছে পলিসাইটিস ইত্যাদি অবস্থায় হাইপার ইমেসিসের সাথে যদি কোনো অন্ত্র বা পিত্তথলি প্রদাহ থাকে তাহলে মায়াজম হচ্ছে টিউবারকুলার থাকতে পারে। এছাড়াও সাইকোসোরা বা সিউডোসোরা মিশ্রণ থাকতে পারে, কারণ টিউবারকুলার মায়াজম রোগের জটিলতা ও সংকোচনের নির্দেশ করে। রেফারেন্স: হ্যানিম্যানের ক্রনিক ডিজিজ বই এবং ক্লার্কের ম্যালেরিয়া মেডিকাতে টিউবারকুলার ও সাইকোসোরা মিশ্রণের আলোচনা রয়েছে। গর্ভাবস্থায় টক্সেমিয়া জনিত হাইপারেমেসিস অবস্থায় এ অবস্থায় রক্তচাপ বৃদ্ধি, পা ফোলা, ইডিমা বা প্রস্রাবে প্রোটিনের উপস্থিতি থাকলে মায়াজম হচ্ছে। যদি উচ্চ রক্তচাপ ও এডিমা বেশি থাকে তবে সোরা বা সাইকোসিস মায়াজম হতে পারে। আর যদি প্রোটেনিউরিয়া বেশি থাকে তবে সিউডোসোরা মায়াজমের ইঙ্গিত দেয়, কারণ টক্সেমিয়া গর্ভাবস্থার একটি জটিল অবস্থা যা বিশেষ লক্ষণ দিয়ে চিহ্নিত হয় এবং এর মায়াজম নির্ণয় উপযুক্ত চিকিৎসার জন্য জরুরি। রেফারেন্স: ডাক্তার হেরিং এর গাইডিং সিমটমস এবং টক্সেমিয়া ও মায়াজম অনুযায়ী চিকিৎসা নির্দেশনা রয়েছে। রিভার্স পেরিস্টালসিস যুক্ত হাইপারেমেসিস নাক্সভূমিকার মতো অবস্থা হাইপারেমেসিসের সাথে যদি বমির সময় পেটের অন্ননালীর উল্টো গতি বা রিভার্স পেরিস্টালসিস থাকে, যেমন নাক্সভূমিকায় দেখা যায়, সেক্ষেত্রে মায়াজম হবে সাইকোসিস মায়াজম থাকায় সাধারণত যুক্তিযুক্ত, কারণ সাইকোসিস হলো প্রোটিনের অস্বাভাবিকতা এবং গুণগত পরিবর্তনের মায়াজম, যা খাদ্যনালী ও অন্ত্রের অস্বাভাবিক গতি নির্দেশ করে। রেফারেন্স: কেন্টের ম্যাটেরিয়া মেডিকা এবং বনিহাউসেনের লেখায় সাইকোসিস মায়াজম নাক্সভূমিকার সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে। এরপর যদি আমরা ভেহিকিউলার মোল বা মোল প্রেগনেন্সি তে আসি, এ অবস্থায় গর্ভের মধ্যে মোল বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিজিজের মতো আমরা হাইডাটিফর্ম মোল এটি নামেও এটা পরিচিত, মোলার গর্ভাবস্থাও বলা হয়, একটি বিরল অবস্থা। এটি প্রাথমিক অবস্থায় ঘটে। এটি ঘটে যখন স্বাভাবিক প্লাসেন্টার পরিবর্তে জরায়ুতে অস্বাভাবিক টিস্যু বৃদ্ধি পায়। এই অস্বাভাবিক টিস্যু একটি কার্যকর গর্ভাবস্থা নয়, এটি একটি ভ্রূণে বিকশিত হয় না। মায়াজম হচ্ছে ট্রাইমায়াজমেটিক অর্থাৎ সোরা সাইকোসিস এবং টিউবারকুলার মায়াজমের মিশ্রণ এটা। রেফারেন্স: বার্নেটের ক্রনিক মায়াজমস অ্যান্ড দেয়ার ক্লিনিক্যাল সিগনিফিক্যান্স এন্ড ট্রাইমায়াজমেটিক রোগের বিস্তারিত আলোচনা আছে এতে। মায়াজমেটিক অ্যানালাইসিস, কনসিডারিং মোডালিটিস। এখানে এবার আমরা
সরাসরি থেরাপিউটিক্সে চলে আসছি। কিছু স্লাইড দেওয়া আছে, আপনারা একটু পড়ে নিন, সাধারণভাবেই লেখা। এরপর আমরা থেরাপিউটিক্সে যদি আসি, প্রথমেই অ্যান্টিকোনিয়াম টার্টারিকাম ওষুধটি নিয়ে আলোচনা করব। এই রেমেডিটি অত্যন্ত উপযোগী আমাদের গর্ভাবস্থায় মর্নিং সিকনেসে। তো বমি সংক্রান্ত লক্ষণ থাকে, সংক্ষেপে যদি আমরা বলি, আসলে একটা মেডিসিনের অনেক সিমটম। তো আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করছি, যেহেতু আমি অন্যান্য বিষয়ে যাচ্ছি না। যে কোনো অবস্থায় বমি হয়, তবে ডান পাশে শোয়ার সময় এটা আরো বেড়ে যায়। বমির পর আসে প্রচন্ড ঘুম, যেন চোখ বন্ধ না করে থাকা যায় না। বমির সাথে থাকা উপসর্গ: বমির আগে বা সাথে সাথে মাথা ব্যথা ও প্রোপার্টিয়াল অঞ্চলে চাপ অনুভব হয়। এছাড়া হয় হাঁপানি, হাই তোলা ও চোখে পানি। এই তিনটি একসাথে দেখা দেয় বমির সময়। ঘুমের প্রতি থাকে প্রবল আকর্ষণ। বমির পরপরই আসে এক অদ্ভুত ঘুমের টান, যেন কেউ ঘুম না দিয়ে থাকতে পারে না। খাদ্যাভ্যাস ও আকাঙ্ক্ষা: আপেল, টক জাতীয় ফল ও অ্যাসিড জাতীয় খাবারের প্রতি প্রচন্ড আকর্ষণ থাকে। দুধের প্রতি বিরক্তি এবং অপছন্দ: দুধ দেখলেই মন খারাপ, সে দুধ খেতে চাইবে না। জিহ্বার লক্ষণ থাকে কোডিং, আমরা তো জানি, এটা সবারই জানা। জিহ্বা মোটা সাদা পেস্টির মতো আবরণে ঢাকা থাকে। লালচে প্যাপিলি ও প্রান্ত থাকে, প্রান্তটা থাকে লালচে। মাঝে মাঝে লাল দাগ বা শুকনো অংশ দেখা যায় মাঝখানে। আমাদের শ্রদ্ধেয় ডাক্তার তারিক ইমাম স্যার সবসময় আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যে কোনো রেমেডি বিচার বিবেচনা করার ক্ষেত্রে এর কনফার্মেটরি সিমটমটা আগে দেখতে হবে। তো আমি সেই ক্ষেত্রে এর ক্লিনিক্যাল টিপসটা যদি আমরা দেখি, তো আমরা দেখতে পাই যে এই ওষুধটির প্রধান বৈশিষ্ট্য হলো অতিরিক্ত বমি হওয়া, বমির ক্ষেত্রে অতিরিক্ত ঘুমভাব থাকা এবং আপেলের প্রতি তীব্র আকর্ষণ। এই তিনটি নির্দেশনা দেখে আমরা এই ওষুধটি নির্বাচন করতে পারি গর্ভাবস্থায়। এরপর আমি আসছি আর্সেনিকাম অ্যালবামে। আর্সেনিকাম অ্যালবামে সংক্ষিপ্তভাবে যদি আমি বলি, পেটের সমস্যা, গর্ভাবস্থায় ভমিটিং এ আমরা যদি এটা ব্যবহার করতে চাই, আমরা খেয়াল করব পেটের সমস্যা, ঠান্ডা, ফল, সবজি, পচা খাবার, খাদ্যে বিষক্রিয়া, অ্যালকোহল, আইসক্রিম, নষ্ট সস জাতীয় এরকম কিছু, পুরাতন চিজ খাওয়ার পর গ্যাস্ট্রিক সমস্যা হয়, বমি ও বমি ভাব হয়, খাবারে গন্ধ বা দর্শন সহ্য করতে পারে না, গন্ধ, ঠান্ডা পানি চাই, ঠান্ডা পানি কিন্তু খাওয়ার পর বমি হয়, পিপাসা থাকে, পিপাসা কেমন থাকে, ঠান্ডা পানির জন্য অতিরিক্ত পিপাসা থাকে, তৃষ্ণা থাকে, কিন্তু খায় অল্প অল্প করে, ঘন ঘন চাই, এরকম। অবনতির সময় বা রোগের বেশি খারাপ সময় যায় দুপুর 12টা থেকে 2টা ও রাত 12টা থেকে 2টায় উপসর্গ খুব বেশি বেড়ে যায়। মানসিক লক্ষণ: মানসিক লক্ষণ অস্থিরতা থাকে, মৃত্যু ভয় থাকে, ওষুধে বিশ্বাস হারানো থাকে, এরকম। আর্সেনিকের ক্লিনিক্যাল টিপস হচ্ছে: যখন কোনো রোগী পচা বা বাসি খাবার খায়, এরকম পয়জনিং হয়ে যায় আর কি, খাওয়ার পর কয়েকবার বমি করে এবং যত বেশি না বমি করে তার চেয়ে দুর্বলতা বেশি থাকে, পানি শূন্যতা বা ডিহাইড্রেশন বেশি থাকে এবং প্রচন্ড তৃষ্ণা থাকে, অনুভব করে তৃষ্ণা, কিন্তু পানি খায় কম এবং বারে বারে। তাই এই ওষুধটি গর্ভাবস্থায়
উপকারী। এরপর আমি আসছি বিসমাথ। আমাদের আরেকটি উল্লেখযোগ্য মেডিসিন বিসমাথ। এর লক্ষণ সমূহ হচ্ছে তরল বমি হয়, কিন্তু শক্ত খাবার পেটেই থাকে। পেটে ঢুকলে পানি সঙ্গে সঙ্গেই বমি হয়। দীর্ঘদিন পর প্রচুর পরিমাণে বমি হয় যখন পেট খাবারে ভর্তি হয় তখন। হালকা হজমের সমস্যা এবং দুর্গন্ধযুক্ত গ্যাস হয়। ঠান্ডা পানীয় পানি গ্যাস্ট্রাইটিস খারাপ হয় আর কি। ঠান্ডা পানীয় পানি সমস্যা হয়। বমির সঙ্গে খিঁচুনি এবং ভয়ানক ব্যথা হতে পারে। পেটে জ্বালা ও ভারী ভাব থাকে। ঠান্ডা পানির প্রবল আকর্ষণ থাকে। মূল কথা হচ্ছে বা ক্লিনিক্যাল টিপস যদি আমরা আসি বিসমাথের, তবে আমরা এখানে দেখব যে রোগীর সমস্যা হচ্ছে সে পানি বা অন্য কোনো তরল পান করার পর বমি করে, কিন্তু খাবার খাওয়ার পর বমি করে না। খাবার ঠিকই পেটে থেকে যায়, শুধু তরলটা বের হয়ে যায়। এরপর আসছি উল্লেখযোগ্য মেডিসিন কলসিকাম অটামনেম। আমরা কলসিকামে দেখি রান্না করা খাবারের গন্ধে, বিশেষ করে মাছ, ডিম বা চর্বিযুক্ত মাংসের গন্ধে বমি ও বমি ভাব। সুপার সেনসিটিভ মেডিসিন আমাদের। তো এখানে স্থির হয়ে শুয়ে থাকলে আরাম পাওয়া যায়। বমি হয় মিউকাস, পিত্ত ও খাদ্যের মিশ্রণ। কোনো রকম আন্দোলনে বা ঝাঁকুনিতে আরো খারাপ লাগে তার। পেটে তীব্র শীতলতা অনুভব করে কলসিকামের রোগী। ঝালমলে মদ জাতীয় পানীয়ের তৃষ্ণা মানে জন্য সে চায় আর কি, তার মন চায়। বিভিন্ন জিনিস খেতে ইচ্ছা করে, কিন্তু গন্ধ পেলে তাতে বিরক্তি লাগে তার। ক্ষুধার্ত, কিন্তু খাবার দেখে ক্ষুধা মেটে না। প্রচুর লালা সৃষ্টি হয়। সাপ্রেসড ঘাম থাকে। রাত জাগার এবং কঠিন পড়াশোনার ফলে অসুস্থতা বৃদ্ধি পেতে পারে। আমরা এটা যদি কনফার্ম করতে যাই, এর ক্লিনিক্যাল টিপস হচ্ছে বমি কমাতে শুয়ে থাকা এবং গ্যাসযুক্ত ড্রিঙ্ক পান করা সাহায্য করে। আর রান্নার গন্ধ বা ফেনাযুক্ত ড্রিঙ্ক, এগুলো তার ভালো লাগে আর কি। আর রান্নার গন্ধই তার বমির কারণ। এরপর আমরা চলে আসলাম ফেরাম মেটালিকামে। ফেরাম মেটালিকাম গর্ভাবস্থায় এক ঔষধ। সাধারণত তরুণ রক্ত স্বল্পতাগ্রস্ত মেয়ে যাদের মুখে লালাভাব সহজেই লাল হয়ে যায়, দুর্বল কিন্তু বাহ্যিকভাবে শক্তিশালী দেখায়। খাবার খাওয়ার পর অবিলম্বে বমি হয়। মধ্যরাতের পরেই বমি হয়। বমির আগেই কোনো বমির ভাব নেই। হঠাৎ টেবিল থেকে উঠে একবারে সবকিছু বমি করে ফেলে, যেন ঝুড়িতে করে ঢেলে দেওয়ার মতো এরকম। ডিম খেলে বেশি বমি হয়। ডিম সহ্য করতেই পারে না। কখনো অতিরিক্ত ক্ষুধা, আবার কখনো সম্পূর্ণ ক্ষুধাহীনতা থাকে, এরকম অবস্থা। বমির পর আবারও খুব তাড়াতাড়ি ক্ষুধা লাগে তার। রুটি এবং কাঁচা টমেটোর প্রতি প্রবল আকর্ষণ থাকে ফেরাম মেটালিকামের। আমরা যদি ফেরাম মেটালিকাম এর ক্লিনিক্যাল টিপস দেখতে চাই বা কনফার্মেটরি সিমটম দেখতে চাই, তাহলে এই ওষুধটি উপকারী গর্ভাবস্থায়, রক্তশূন্যতা ও বমির ক্ষেত্রে, বিশেষ করে যখন সহজেই বমি হয় কিন্তু বমি বমি ভাব বা নশিয়া থাকে না। বমি বমি ভাব থাকে না, কিন্তু হঠাৎ করেই সবটুকু বমি হয়ে যায়, পেটে যা থাকে, এরকম অবস্থা। আমরা আসছি গসিপিয়াম। এখানে
এই মেডিসিনটি গর্ভাবস্থায় খুবই দরকারি। বমি ও বমির সঙ্গে প্রচুর লালা নিঃসরণ হয়। উপসর্গগুলো চলাফেরা, ওঠার সময় ও সকালের খাবারের আগে বেড়ে যায়। আঠালো গর্ভফলের জন্য উপকারী একটি ওষুধ। আমরা গসিপিয়ামকে কখন কনফার্ম করব? যখন আমরা দেখব অতীতে প্লাসেন্টা আটকে যাওয়ার ইতিহাস ছিল এবং বর্তমানে বমি হচ্ছে, তখন এই নির্দিষ্ট ওষুধটি উপকারী হবে আমাদের জন্য, আমার রোগীর জন্য। তাহলে এখানে কি বলেছি? অতীতে প্লাসেন্টা আটকে যাওয়ার ইতিহাস ছিল এবং বর্তমানে বমি হচ্ছে, তখন এই ওষুধটি আমার রোগীর জন্য নির্বাচিত হবে, গসিপিয়াম। আমরা আসছি ইপিকাক-1। হ্যাঁ, ইপিকাক। ইপিকাকে আমরা সংক্ষিপ্তভাবে দেখব অপরিপক্ক খাবার খাওয়ার পর বমি, তারপর প্রচুর পরিমাণ সাদা আঠালো মিউকাস থাকবে বমিতে এবং বমির পর আরাম হবে না। বমি হলেও বমি ভাব, নশিয়া কমে না। মিসু হলে লক্ষণ বেড়ে যায়, ঝুঁকলে পেট ঢিলা ঢিলা মনে হয়, ঝুলে আছে মনে হয়, এরকম অনুভূতি আর কি। তৃষ্ণাহীন অবস্থায় বমি ও বমি ভাব। বমি করে কিন্তু তৃষ্ণা থাকে না। মিষ্টি ও মুখরোচক খাবারের প্রতি প্রবল আকর্ষণ থাকে এবং সাধারণ খাবারে তৃষ্ণা থাকে। জিহ্বাটা থাকে পরিষ্কার। ইপিকাকের একটি বিরাট সিমটম, জিহ্বা পরিষ্কার। বমির সাথে লালার নিঃসরণ বেড়ে যায়। আমরা ইপিকাক কখন কনফার্ম করব? সংক্ষেপে যদি বলি, একটানা বমি বমি ভাব প্লাস পিপাসা নেই প্লাস জিভ পরিষ্কার, এই ওষুধ তখন উপকারী। তো আমি সংক্ষেপে বলেছি, আমরা ইপিকাককে কখন নির্বাচন করব? একটানা বমি বমি ভাব প্লাস পিপাসা নেই প্লাস জিভ পরিষ্কার। আমরা থেরাপিউটিক্স নিয়ে কথা বলছি। এরপর আমার নির্বাচিত থেরাপিউটিক্স রেমেডিটা হচ্ছে ট্রিওজোটাম। ট্রিওজোটামে লক্ষণ সমূহ যদি আমি সংক্ষেপে বলতে চাই, তাহলে প্রথমেই আসছে খাওয়ার কয়েক ঘন্টা পর বমি হওয়া। খাওয়ার কয়েক ঘন্টা পর বমি হবে। সকালে মিষ্টি ধরনের পানি, বমি হওয়া। তারপরে পেটে বরফ জলের মতো ঠান্ডা অনুভব হয়। পেট শক্ত, ব্যথাযুক্ত অংশ। খাওয়ার পর পেটের ব্যথা উপশম হয়। পানি খাওয়ার পর তিক্ত স্বাদ অনুভব হয়। মুখে মিষ্টি স্বাদ সহ অতিরিক্ত লালা ঝরে, এরকম। এছাড়া রক্ত বমির প্রবণতা ইপিকাকের রয়েছে। রক্তপাত, ঘা ও ক্যান্সার জনিত সমস্যায় ইপিকাক উপকারী। আমরা ইপিকাককে কখন কনফার্ম করব? সরি, আমি কথা বলছিলাম ট্রিওজোটাম নিয়ে, দুঃখিত। তো আমরা ট্রিওজোটামে রক্ত বমির প্রবণতা, রক্তপাত, ঘা এবং ক্যান্সার জনিত সমস্যায় ট্রিওজোটাম উপকারী। আমরা ট্রিওজোটামের ক্লিনিক্যাল টিপস হিসেবে এখানে আসছি। ক্লিনিক্যাল টিপস এর মূল কথা হচ্ছে এই ওষুধটি তলপেট বা পেট ঠান্ডা লাগা এরকম থাকবে। বমি হওয়া এবং লালারস বেড়ে যাবে এবং তখনই আমরা এটাকে কনফার্ম করব। তো আমি ক্লিনিক্যাল টিপস বলছি ট্রিওজোটামের। এই ওষুধটি তলপেট এবং পেট ঠান্ডা লাগা, বমি হওয়া এবং লালারস বেড়ে যাওয়ার ক্ষেত্রে উপকারী। এরপর আমি আসছি ল্যাকটিক অ্যাসিডে।
ল্যাকটিক অ্যাসিড গর্ভাবস্থায় বমিতে একটি উপকারী মেডিসিন। প্রথমেই বলছি, গর্ভাবস্থায় ফ্যাকাশে রক্ত স্বল্পতা ভোগা নারীদের বমি ও বমি ভাবে উপকারী। খাওয়ার পর উপসর্গের অবনতি হয়। প্রায় সব ক্ষেত্রেই সব উপসর্গের সাথেই অতিরিক্ত পিপাসা থাকে, অতিরিক্ত ক্ষুধা থাকে, জিভ শুষ্ক এবং জ্বালা পোড়া যুক্ত থাকে, লালার অতিরিক্ত নিঃসরণ থাকে, অ্যাসিডিটি বা ওয়াটার ব্রাশ থাকে, প্রস্রাবে চিনি যায়। গর্ভাবস্থায় ডায়াবেটিসে উপকারী ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিডের ক্লিনিক্যাল টিপস হচ্ছে, মূল কথা, এই ওষুধটি ডায়াবেটিক রোগীদের জন্য খুবই উপকারী, যাদের বমি হচ্ছে, অতিরিক্ত পিপাসা রয়েছে এবং জিভ শুকিয়ে যাচ্ছে। তখনই আমরা ল্যাকটিক অ্যাসিড নির্বাচন করব আমার রোগিনীর জন্য। পরের রেমেডি আসছে লোবেলিয়া ইনফ্লাটা। লোবেলিয়া ইনফ্লাটা একটি অত্যন্ত উপকারী ওষুধ গর্ভাবস্থার মর্নিং কেসে। অতিরিক্ত বমি ও বমি ভাব, ইপিগ্যাস্ট্রিক অঞ্চলে দুর্বলতা ও অজ্ঞান ভাব, প্রচুর লালা নিঃসরণ হয় তবে খিদে ভালো থাকে বা ক্ষুধা লাগে, খাওয়ার পর অম্বল, গ্যাস ও শ্বাসকষ্ট হয়, প্রচুর ঘাম ও চরম দুর্বলতা থাকে, তামাকের গন্ধ বা স্বাদ সহ্যই করতে পারে না। তো লোবেলিয়া ইনফ্লাটা তামাকের গন্ধ সহ্য করতে পারে না, চরম দুর্বলতা থাকে, প্রচন্ড শ্বাসকষ্ট সহ অ্যাসিডিটি অম্বল থাকে, প্রচুর ক্ষুধা থাকে এবং ইপিগ্যাস্ট্রিক অঞ্চলে দুর্বলতা এবং অজ্ঞান ভাবও থাকে। তো আমরা কখন এটাকে কনফার্ম করতে পারি? যখন আমরা দেখবো যে আমার রোগীর তামাকজাত দ্রব্য সহ্যই হচ্ছে না, সহ্যই করতে পারে না, রোগী একটা পিকিউআরএস সিমটম আর কি, সে বলবে আমি তামাক মোটেও সহ্য করতে পারি না, আমার বমি হয়, তাদের জন্য এটি চিকিৎসার উপযোগী একটি ওষুধ। লোবেলিয়া নিয়ে কথা বললাম, এরপর ফসফরাস। তো ফসফরাস আমরা দেখি লম্বা, সরু ও সংকীর্ণ বক্ষ বিশিষ্ট নারীদের জন্য উপযুক্ত। ঠান্ডা সহ্য করতে পারে না, চিলি পেশেন্ট, গর্ভাবস্থায় জলভীতির বা হাইড্রোফোবিয়া থাকে। হাইড্রোফোবিয়া, পানি খেতে পারে না, পানির দৃশ্য দেখলেই বমি হয়, গোসলের সময় চোখ বন্ধ রাখতে হয়, ঠান্ডা পানীয়ের আকাঙ্ক্ষা থাকে, কিছুটা স্বস্তি দেয় ঠান্ডা পানীয়, কিন্তু গরম হলেই বমি হয়। পেটে যে যখন পানি গরম হয়ে যায় তখনই বমি হয়ে যায়। গরম পানিতে হাদ্র বলে বমি হয়। লবণ, অ্যাসিড ও ঝাল জাতীয় খাবারের প্রতি তীব্র আসক্তি থাকে, পেট জ্বালা পোড়া থাকে, খাওয়ার পর বাড়ে। অতিরিক্ত লবণ খাওয়ার খারাপ প্রভাব আছে ফসফরাসে, বাইরের উত্তেজনার প্রতি অতি সংবেদনশীল সে। উজ্জ্বল লাল রক্তক্ষরণের প্রবণতা ফসফরাসে আছে। আমরা কখন ফসফরাসকে কনফার্ম করব? যখন দেখব গর্ভাবস্থায় বমি এবং বমি ভাবের জন্য এটি একটি কার্যকর হোমিওপ্যাথিক ওষুধ। রোগী ঠান্ডা জিনিস যেমন আইসক্রিম পছন্দ করে এবং লবণযুক্ত খাবারের প্রতি তার প্রবল আকর্ষণ থাকে। এবার আমরা চলে আসছি সিপিয়া অফিসিনালিস। সিপিয়া অফিসিনালিস রেমেডিটা নারীদের ওষুধও বলা হয়। তো সিপিয়া নিয়ে কথা বলতে যে আজ আমার মনে পড়ে গেল আমার হোমিওপ্যাথিক গুরু, আমার
আমাকে যে হোমিওপ্যাথিতে আমার বাবার মতো প্রোটেকশন দিয়ে এই প্র্যাকটিসে নিয়ে এসেছিলেন, আজ তার কথা স্মরণ করছি শ্রদ্ধা ভরে। উনি হজে গিয়েছেন, ডাক্তার সরওয়ার হোসেন। আমার সাইনবোর্ডে এখনো তার নাম আছে। উনি আমার চেম্বারে বসতেন, আমারই সাথে আমাকে যে শিখিয়েছেন প্রথম হোমিওপ্যাথি। উনি হজে গিয়েছেন, আল্লাহ পাক ওনার হজ কবুল করুক, আমিন। তো আপনাদের সাথে ওনাকেও সিপিয়া উনি খুব ভাবে আমাকে শিখিয়েছিলেন। আমাকে বলতেন যে সিপিআর রোগী আসলে কিভাবে তার চেহারায় সিপিয়া কেমন দেখতে, তার পেছন কেমন, তার মুখ কেমন, চোখ কেমন, এগুলো নির্বাচন করা শিখিয়েছিলেন। তো যাই হোক, সিপিআর সংক্ষিপ্ত বর্ণনায় আমি আসছি। গর্ভাবস্থায় মর্নিং সিকনেসে আমরা কখন সিপিয়া নির্বাচন করব? যখন দেখব শারীরিক গঠন ও রং মেয়েদের হলুদা ভাব, বিবর্ণ ত্বক, পুরুষের মতো পেলভিস, মুখে প্রজাপতির মতো দাগ, মানে বাটারফ্লাই পিগমেন্টেশন যাকে আমরা বলি। গর্ভাবস্থার ইতিহাস: তৃতীয়, পঞ্চম ও সপ্তম মাসে গর্ভপাতের প্রবণতা, বমি ও বমি ভাব, খাবার দেখলে বা গন্ধে বমি ভাব হয়, যৌন চিন্তাতেও বমি ভাব, সলিড খাবার বা দুধ বমি হয়ে যায়, ফাঁকা শূন্য পেটের অনুভূতি, খাওয়াতে উপশম হয় না, মানে পেট যে শূন্য, খেলে যে পেট ভরবে কিন্তু তার উপশম হয় না, ফুটানো দুধ সহ্যই হয় না, খাওয়ার পর বমি কমে, খাদ্যাভ্যাস ও রুচি হচ্ছে খিদের মাত্রা অতিরিক্ত বা একেবারেই থাকে না, টক, আচার, ভিনেগার, মিষ্টি জাতীয় খাবারের প্রতি তার প্রবল আকর্ষণ থাকে এবং সবকিছুই তার কাছে নোনতা লাগে। আমাকে কি শোনা যাচ্ছে? জি ম্যাম, আপনাকে শোনা যাচ্ছে। জি, আলহামদুলিল্লাহ। তো আমরা কখন সিপিয়া কে কনফার্ম করব? এই চিকিৎসাটি এমন রোগীদের জন্য কার্যকর হতে পারে যাদের খারাপ প্রসূতির ইতিহাস বা ব্যাড অবস্টেট্রিক হিস্টোরি আছে, অথবা যারা উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভবতী এবং বমি বা বমি ভাব অনুভব করেন বেশি, যা খাওয়ার পর ভালো হয়ে যায়। তখন আমরা সিপিয়া কে নির্দেশ করব। সিম্ফোরি ক্যারপাস রেসিনোসা একটি উল্লেখযোগ্য ওষুধ আমাদের প্রেগন্যান্সি অফ ভমিটিং এ। সংক্ষিপ্তভাবে, গর্ভাবস্থায় বমির ভাব, বমি ভাব, মুখে পানি আসা ও তিক্ত স্বাদ থাকে, নড়াচড়া করলে খুব বেড়ে যায়, পিঠের উপর শুয়ে থাকলে উপশম হয়, সব খাবারের প্রতি বিরাগ এবং সাথে কোষ্ঠকাঠিন্য থাকে। তখন আমরা সিম্ফরি ক্যারপাস রেসিনোসাকে নির্দেশ করতে পারি। তো আমরা যদি ক্লিনিক্যাল টিপসে আসি, তখন দেখব যখন গর্ভাবস্থায় বমি নিরাময়ের সাধারণত যেসব ওষুধ আমরা ব্যবহার করি, সিলেক্টেড মেডিসিন, তাতে কোনো কাজ হয় না, তখন আমরা নির্দিষ্ট ওষুধটি কার্যকরভাবে এই মেডিসিনটি আমাদের কার্যকর হতে পারে। এরপর আসছি আমরা ট্যাবাকামে। ট্যাবাকামও কম গুরুত্বপূর্ণ নয় আমাদের হোমিওপ্যাথিক গর্ভাবস্থায়। প্রচন্ড বমি ও মৃত্যুর মতো বমি ভাব, সঙ্গে ঠান্ডা ঘাম ও সারা শরীরে শীতলতা থাকে, সামান্য নড়াচড়াতেও বমি ভাব বেড়ে যায়, খোলা হাওয়ায় আরাম বোধ করে ট্যাবাকা। পেটে ভীষণ দুর্বলতা বা ফাঁপা ভাব থাকে রোগিণীদের। সমুদ্র যাত্রাজনিত
বমি ভাবে বেশি উপযোগী টেবাকাম। পেটের শিথিলতার অনুভূতির সঙ্গে বমি ভাব থাকে টেবাকামের। তো টেবাকামের রোগিনী আমরা কিভাবে এটা কনফার্ম করব? এই ওষুধটি কনফার্ম করতে আমার রোগিনীর ভিতরে দেখতে হবে যে তার তীব্র বমি বমি ভাবের জন্য উপকারী, যা নড়াচড়ায় বাড়ে এবং খোলা বাতাসে উপশম হয়। আমরা যেন পালসেটিলার সাথে গুলিয়ে না ফেলি। এরপর আসছি আমরা একটা কেসে, অ্যাকিউট টোটালিটি অফ একটা কেস আমাদের এখানে 23 বছর বয়সী এক মহিলা অতিরিক্ত বমি ভাব নিয়ে এসেছিলেন। তিনি গর্ভবতী এবং গর্ভাবস্থার 3য় মাসে ছিলেন। এটি তার প্রথম গর্ভাবস্থা ছিল। গত 7 দিন ধরে তিনি কোনো খাবার বা পানি সহ্য করতে পারছিলেন না। খাওয়া বা পান করার সাথে সাথে তিনি তা বমি করতেন। তিনি দুর্বল এবং ক্লান্ত দেখাচ্ছিলেন ওনাকে। তিনি ঠান্ডা পানি খেতে চেয়েছিলেন, যা পান করার পরে বমি হয়ে যেত। খাবারের গন্ধ ও দৃশ্য দেখে বমি বমি ভাব আরো বাড়ত। অ্যাকিউট টোটালিটি অফ দ্য কেস। কেসে দেখেন খাবারের গন্ধ এবং দৃশ্য দেখলে বমি ভাব, ঠান্ডা জিনিসের ইচ্ছা থাকে, খাওয়ার এবং পান করার পর বমি হওয়া, এসব উপসর্গের সাথে দুর্বলতা এবং দুর্বল অনুভূতি। তিনি মোট অভিজ্ঞতার ভিত্তিতে প্রতি 2 ঘন্টা অন্তর আর্সেনিকের অ্যালবাম তাকে দেওয়া হয়। আর্সেনিক অ্যালবাম 30 খেতে শুরু করেন। তিনি ওষুধে খুব ভালো সাড়া দেন এবং কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে যান। আমি এ পর্যন্ত 15টা মেডিসিন আপনাদের সামনে আলোচনা করেছি। ভুল ত্রুটি মার্জনীয় সম্ভবত 15টা। এগুলো কমন মেডিসিন। তবে গর্ভাবস্থায় ভমিটিং এ যে এই মেডিসিন গুলোই আসবে সেটা নয়। সিনথেসিসে দেখেছি 107টিরও বেশি মেডিসিন রয়েছে। এছাড়া অনেক মেডিসিন আমরা রেপার্টরিতে পাই। তো আমরা প্রেগনেন্সি এবং ভমিটিং এর জন্য উপযুক্ত রুটিক খুঁজে বের করতে হলে আমরা হোমিওপ্যাথিক রেপার্টরিতে বিশেষ করে কেন্ট, বোরিক এবং সিনথেসিস রেপার্টরি অনুযায়ী বিশ্লেষণ করব। এখানে আমি আর স্লাইড তৈরি করিনি রুব্রিক গুলোর। তো আমরা দেখি যে স্টোমাক মূল রুব্রিক আসে স্টোমাক ভমিটিং প্রেগনেন্সি ডিউরিং। সিনথেসিস রেপার্টরিতে বা কেন্ট রেপার্টরিতে পাওয়া যাবে। এই রুব্রিক আমার দেওয়া ওষুধগুলোর অন্তর্ভুক্তি আর কি। এখানে কলচিকা মটামনেল, প্রমিনেন্ট রেমেডি, মেটালিক টেস্ট, গ্রানে বমি বোধ। ইপিকাকে আসছে ভেরি কমন ফর পারসিস্টেন্ট নশিয়া প্রেগনেন্সি। বমি না হলেও বমি বমি ভাব থাকে। সিপিয়াতে দেখবেন নশিয়া, হরমোনাল ইমব্যালেন্স, অ্যাভারশন টু ফুড, ইরিটেবিলিটি। সিম্ফোরিকার্পাস রেসিমোসাতে দেখবেন স্পেসিফিক ফর আনকন্ট্রোলেবল মর্নিং সিকনেস। ট্যাবাকামে দেখবেন নশিয়া উইথ কোল্ড সুইট, ভার্টিগো, মোশন সিকনেস। ল্যাকটিক অ্যাসিডে আসছে মর্নিং সিকনেস উইথ সাওর ইরাকটেশনস বেটার বাই ইটিং। নাক্স ভমিকাতে আসছে ভমিটিং উইথ ইরিটেবিলিটি, গ্যাস্ট্রিক সেন্সিটিভিটি
ওভার সেন্সিটিভিটি টু স্মেল। কিওজোটামে আসছে ভমিটিং উইথ অফেন্সিভ টেস্ট, স্মেল, সারনেস। আর্সেনিক অ্যালবামে আসছে নশিয়া উইথ রেস্টলেসনেস, বার্নিং সেন্সেশন। লোবেলিয়া ইনফ্লাটাতে আসছে নশিয়া উইথ স্যালাইভেশন অ্যান্ড রেসপিরেটরি ইস্যুস। অ্যান্টিমোনিয়াম টার্টারিকামে আসছে নশিয়া উইথ উইকনেস, হ্যাভিনেস ইন চেস্ট। সাবগ্রুপ রুব্রিকগুলো উপসর্গ নির্ভর রুব্রিক আছে এখানে। স্টোমাক নশিয়া, প্রেগন্যান্সি ডিউরিং, স্টোমাক ভমিটি, অডর্স ফ্রম। এখানে 3টা রেমেডি উল্লেখযোগ্য: কলসিকাম, সিপিয়া এবং নাক্সভ্রম। স্টোমাক নশিয়া কনস্ট্যান্ট, পারসিস্টেন্ট। এখানে ইপিকার, ল্যাকটিক অ্যাসিড, সিম্পারিকার্পাস উল্লেখযোগ্য। জেনারেলসে প্রেগন্যান্সি, মর্নিং সিকনেসে সিম্পারিকার্পাস, সিপিয়া, ইপিকাপ উল্লেখযোগ্য। যদি রোগীর উপসর্গ হয় গন্ধে বমি বমি ভাব, অ্যাকচুয়াল ভমিটিং, কলসিকাম, সিপিয়া, নাক্সভ্রম। প্রচন্ড বমি বাট পেশেন্ট লুকস রিলেটিভলি ফাইন, ইপিকাপ। এখানে আসলে আমার যে জানা বা অনেক বেশি জানা অনেক স্যাররা আছেন, তো এখানে আমি আর বেশি কিছু উল্লেখ করছি না, এগুলো সবাই জানেন, সবারই জানা বিষয়। তো আমি আমার আলোচনা এখানে শেষ করছি। তো আমি যাবার আগে সবার কাছ থেকে ক্ষমা, আমার আলোচনায় যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে প্রত্যেকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি। আর যদি কোনো কিছু জানার থাকে তবে অবশ্যই জানাবেন।